ঢুকো রুমে ঢুকো জানতো, তারপরে বুঝবা কত মজা। রিনা খান রুমে ঢুকে আশেপাশের ফ্লোরে স্লিপ কেটে ঠাস করে পড়ে যায়। জোরে চিৎকার করে ওঠে। নিলয় রুমের দরজার সামনে দাঁড়িয়ে লুঙ্গি ঝাঁকিয়ে ঘুরে ঘুরে নাচতে থাকে আর বলে, আহারে কিপটা খালাম্মা, এখন বোঝেন মজা কেমন লাগে। দূর থেকে নীলা সবকিছুই দেখছে। প্রথমে নিলয়ের পোশাক দেখে চিনতে না পারলেও পরে চিনে ফেলে। কিছুক্ষণ আগেই নীলা এসেছে রোদ্রুহির সাথে কথা বলে। আসছে নিলয় গাধাকে শায়েস্তা করতে। নীলা বিড়বিড় করে বলে, আবে এই হাদারাম এরকম লাফাচ্ছে কেন? এদিকে রুমের ভিতর রিনা খান পড়ে ব্যথায় কাতরাচ্ছে। এমনিতেই মোটা অনেক, তারপরে এইভাবে পড়ে যাওয়া। রিনা খান ওঠার চেষ্টা করে কিন্তু আবার ঠাস করে পড়ে যায়। নিলয় নাচা বন্ধ করে রুমের দরজা খুলে ভেতরে গিয়ে রিনা খানকে দেখে দাঁত বের করে হাসে। নীলা নিলয়কে রুমের ভিতরে ঢুকে যেতে দেখে, ভাবে হয়তো নীলাকে দেখছে, যার জন্য রুমে ঢুকে লুকাচ্ছে। নীলা রাগে তেতে উঠে, রেগে গিয়ে নিলয় রুমের দিকে এগিয়ে যায়। নীলা নিলয় রুমে ঢুকে চেঁচিয়ে বলে ওঠে, হাদারামের বাচ্চা, আমাকে রং নাম্বার দিয়ে ডিস্টার্ব করা না, আজ তো তুই শেষ। আচমকা কারো কণ্ঠস্বর পেয়ে পেছনে ফিরে তাকায় নিলয়। নীলাকে সামনে দেখে ভয়ে ঢোক গিলে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, তো তো তুমি এখানে? নীলা রেগে গিয়ে নিলয়কে ধরতে যায়। নিলয় সামনের দিকে দৌড়ে দিতে নেয়। নীলা নিলয় শার্ট ধরতে নেয়, কিন্তু নিলয় দৌড় দেওয়াতে নিচে পড়ে যায়। আর নীলার হাতে আসা নিলয়ের লুঙ্গি। নীলা সামনে তাকাতেই দেখে নিলয় চিত হয়ে পড়ে আছে। লুঙ্গি খুলে নিলয়ের পায়ের কাছে আটকে আছে। নীলার সাথে সাথে লুঙ্গি হাত থেকে নিচে ফেলে দেয়। নিলয় এর সামনে অচেনা এক মধ্যবয়স্ক মহিলাকে পড়ে থাকতে দেখে ভয় লজ্জায় কাচুমাচু করে। লীনা খান এতক্ষণ সবকিছুই দেখছিল, কি হচ্ছে আসলে সে বুঝতে পারছে না। এদিকে নিলয় উঠে বসতে যায়, কিন্তু ঠাস করে আবারও পড়ে যায়। নীলা ফ্লোরের দিকে তাকাতেই দেখে তেল পড়ে আছে। নীলা এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে বেডরুম থেকে বেরিয়ে যায়। এদিকে নিলয় রিনা খানকে ফ্লোরে পড়ে থাকতে দেখে উঠতে পারছে না। যখনই উঠতে যায় ঠাস করে নিচে পড়ে যায়। নিলয় কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, আল্লাহ এখনো বিয়ে করিনি, বউ বাচ্চা কিচ্ছু নেই। হ্যাঁ, তুমি আমার কোমর রক্ষা করিও মাবুদ। বিয়ে করিনি, তারপর না হয় কোমর ভেঙে প্রতিবন্ধী বানিয়ে রেখো। নিলয় আস্তে করে উঠে তারা এক পা এগোতে আবার ঠাস করে পড়ে যায় রিনা খানের কোলের উপর। রিনা খান জোরে মা বলে চিৎকার করে ওঠে। নিলয় রিনা খানের সাথে চিৎকার করতে থাকে। বাড়ির সবাই ছুটে আসে নিলয়ের রুমে। টিনা অহনা নিলয়কে উঠাতে যায়, কিন্তু ফ্লোরে যে তেল পড়েছে এটা খেয়াল করেনি। অহনা টিনা স্লিপ কেটে ঠাস করে পড়ে রিনা খানের উপর। রিনা খান আগের থেকে আরো জোরে চিৎকার করে ওঠে। রুহি রোদ এগিয়ে আসে। তখনই অহনা বলে ওঠে, রোদ, রুহি, ফ্লোরে তেল পড়ে আছে, সামনে আসিস না, তোরাও পড়ে যাবি। রুহিরত থেমে যায়, তারপর সাবধানে সবাইকে ফ্লোর থেকে তুলে। রিনা খান ঠিকমতো হাঁটতে পারছে না, কোমর ধরে চিৎকার করছে। হেনা বেগম ডাক্তার ডেকেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে। সবাই শুধু একটা কথাই বলছে, ফ্লোরে তেল পড়লো কি করে। আর নিলয় গাধাটাও কিছু বলছে না। নিলয়ের পরনে হাঁটু অবধি হাফ প্যান্ট পরা ছিল, তাই এইবারের মতো মান সম্মানটুকু রক্ষে হয়েছে, তা না হলে এসব যেত। নিলয় কোমরে হাত দিয়ে বিড়বিড় করে বলে, এই মেয়ে, সমস্যা কি? সবসময় আমার ইজ্জতের উপরে নজর তোর। সকাল 10টা কি 10:30, পাত্রপক্ষের সামনে শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অহনা। ছেলেও এসেছে। ছেলের নাম আহান, বিদেশে পড়াশোনা করেছে, নিজের বিজনেস আছে। ছেলের মা টুকটাক প্রশ্ন জিজ্ঞাসা করছে, আর অহনা সেই সব কিছুর উত্তর দিচ্ছে। অহনা পাশে রুহি, নীলা, জুই দাঁড়ানো। রোদ নিজের রুমেই আছে। হেনা বেগম আসতে বলেছিল কিন্তু আসেনি, কারণ রোদ সেখানে গেলে হয়তো মীরা বেগম বিরক্তি ফিল করবে। এই জন্য মিথ্যা মাথা ব্যথার কথা বলে রুমে শুয়ে আছে। অয়ন, নিলয়, বাড়ির বড়রা সবাই আছে, নেই শুধু শুভ্র। ছেলের মা অহনাকে দেখে ব্যাগ থেকে একটা ডায়মন্ড রিং বের করে অহনাকে পরিয়ে দেয়। তারপর অহনা আর আহানকে পাঠায় আলাদা কথা বলতে। আর এদিকে বিয়ের দিন তারিখ ঠিক করেছে বাড়ির সব বড় সদস্যরা। 20 মিনিট পর অহনা আহান নিচে আসে। আহানের মুখে মৃদু হাসি। অহনা মাথা নিচু করে আছে। অহনা আহানের বিয়ে সামনের মাসে 7 তারিখ, এখনো 25 থেকে 27 দিন বাকি বিয়ের। অহনাকে মাত্র কিছুক্ষণ হলো দেখে গেছে। অহনা নিজের রুমে বসে আছে। পাশে রুহি, রোদ, নীলা, টিনা, জুই, নেই শুধু রিয়া। যারা কোথায় জানি গেছে সকাল সকাল। আর রিয়া নাকি দেশের বাহিরে আছে কোনো কাজের জন্য, চলে আসবে নাকি কিছুদিনের মধ্যে। টিনার কাছ থেকে শুনেছে রোদ। টিনা আগের থেকে অনেকটাই চেঞ্জ, রোদের সাথেও অনেক স্বাভাবিক ব্যবহার করে। সব কাজিনরা মিলে একসাথে অনেকটা সময় ধরে গল্প করে। কথার মধ্যে থেকে রুহি হঠাৎ বলে ওঠে, অহনাপু, তোমার বিয়ের তো এখনো 1 মাসের মতো দেরি, 1 মাসের মতো। রুহির কথায় অহনা মাথা নাড়ায়। রুহি গালে হাত দিয়ে একটু ভেবে বলে ওঠে, আমরা একটা কাজ করলে কেমন হয়? সব কাজিনরা একসাথে মিলে একটা ট্যুর দিলে কেমন হয়?
ট্যুরের কথা শুনতে সবার চোখ মুখ ছোট হয়ে যায়। রোদের দিকে তাকায় সবাই। রোদের মনে পড়ে যায় সেদিন রাতের ঘটে যাওয়া ঘটনা। রোদের পুরো শরীর কাঁটা দিয়ে ওঠে। রুহি সবার দিকে তাকায়, তারপর বলে, আরে রিল্যাক্স, এটা ফ্যামিলি ট্যুর হবে আর আমরা পরিবারের সবাই মিলে যাব। সবার মুখে হাসি ফুটে ওঠে। জুই রুহিকে বলে ওঠে, তা না হয় মানলাম, কিন্তু ফ্যামিলির সবাই মিলে কোথায় যাব ঘুরতে? আর তারা কি যেতে রাজি হবে? রুহি মাথায় হাত দিয়ে ভাবলেশীনভাবে বলে, এমন কোনো জায়গার কথা বলতে হবে যেখানে যেতে সবাই রাজি হবে। রুহির কথায় সবাই সম্মতি জানায়। কিছুক্ষণ পর রুহি চেঁচিয়ে বলে ওঠে, আমরা গ্রামের বাড়ি যাব, মানে আমার আব্বু চাচারা ছোটবেলায় যেখানে বড় হয়েছে। রুহির কথায় সবাই সম্মতি জানায়। সেই ছোটবেলায় মামুনি থাকতে একবার গিয়েছিল গ্রামের বাড়ি রোদ, তারপর আর যায়নি। রোদের মা নাকি ছোটবেলায় গ্রামে বড় হয়েছে। সবাই সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি ঘুরতে যাবে 7 দিনের জন্যে। সবাই মিলে যায় হেনা বেগমের রুমে। হেনা বেগম প্রথমে রাজি না হলেও পরবর্তীতে নাতনিদের জোরাজুরিতে রাজি হন এবং হেনা বেগম বলেন সে নিজেই আজকে রাতে বাড়িতে সবাইকে বলবে, সবাই মিলে তারা ঘুরতে যাবে নিজেদের গ্রামের বাড়ি। হেনা বেগম রাজি হতে সবাই খুশি। দুপুর বেরিয়ে বিকেল 4টা, সব কাজিনরা মিলে একসাথে ছাদে আড্ডা দিচ্ছে। বিকালে নীরাও তার হাজবেন্ড আকাশও এসেছে। সবাই ছাদে আছে, রোদও সবার সাথে ছাদের এক কোণে বসে আছে। সবাই হাসি ঠাট্টা করছে। পরন্ত বিকেলের সময়টা অনেক সুন্দর। 12:30। শুভ্রর আগে গর্জে উঠে বলে, মুখে লাগাম দে রোদ, তা না হলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমার ডিভোর্স চাই, আমি থাকবো না আপনার সাথে, মুক্তি দিন আমায়। শুভ্র রেগে গিয়ে রোদের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে রক্ত চোখে রোদের দিকে তাকিয়ে বলে, ডিভোর্স লাগবে তোর না? মুক্তি চাই কি? পাখা গজিয়েছে তোর, ওয়েট, আমি তোর পাখা কেটে দিচ্ছি। রোদ রাগে শুভ্রকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, থাকবো না আমি। আপনি আমায় ভালোবাসেন না, ঘৃণা করেন, আমি কারো ঘৃণা নিয়ে কেন থাকবো? শুভ্র রোদের কথায় রাগে জ্বলে ওঠে। রোদের দিকে এগিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রোদের গাল শক্ত করে ধরে বলে, ভালোবাসা মানুষ তুই শালি, হ্যাঁ? শুতে গেলেই তো ছাগলের মতো মেমা করিস, শোয়ার আগে সেন্সলেস হয়ে যাস, আবার আসছিস ভালোবাসিস না, ভালোবাসিস না বলে হাঁসের মতো প্যাক প্যাক করতে, হ্যাঁ? ভালো কথা ভালো ব্যবহার তোর সহ্য হয় না, থাপ্পড় খেতে চাস দিনে দুপুরে, তার জন্য এরকম করছিস। সন্ধ্যা হয়ে আসতেই সবাই ছাদ থেকে নেমে যায়। নীলা কিছুক্ষণ আগেই বাড়িতে চলে গেছে। রোদ, রুহি, জুই সবাই একসাথেই বসে আছে। নিলয় নিজের রুমে শুয়ে আছে, তার হাঁটার মতো অবস্থায় নেই। রাত 8টা কি 8:30। রোমান বসে আছে ড্রয়িং রুমের সোফায়। আশেপাশে চোখ বুলাচ্ছে রুহিকে এক নজর দেখার আশায়, কিন্তু রুহির ছায়াটাও দেখা যাচ্ছে না। রোমান বিরক্ত হয়ে উঠে পড়ে। সিঁড়ির দিকে যেতে নিবে এমন সময় হেনা বেগম পিছন থেকে বলে ওঠে, রোমান দাদু ভাই। রোমান পিছনে ফিরে তাকায়, মুচকি হাসি দিয়ে এগিয়ে যায় হেনা বেগমের দিকে। হেনা বেগম বলেন, আমরা সবাই গ্রামের বাড়ি যাচ্ছি, তুমিও যাবে আমাদের সাথে। আমি কোনো অজুহাত শুনবো না। কিন্তু দাদি, আমার কাজ। 1 সপ্তাহ অন্য সব কাজ বন্ধ। রোমান আর কোনো কিছুই বলে না, সম্মতি জানায় সেও যাবে। হেনা বেগমের সাথে টুকটাক কথা বলে। রোদ নিজের রুমে নামাজ পড়ে বসে আছে। কেন জানি কোনো কিছু ভালো লাগছে না। শুভ্র এমন হুটহাট কাছে আসা সবকিছুই তার কাছে শখের মতো। রুহি, জুই এরা নিজের রুমেই আছে। রোমান রুহিকে অনেকবার কল মেসেজ করে, কিন্তু রুহি নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে, কোনো কিছুই বলছে না। রোমান অনেকক্ষণ অপেক্ষা করে চলে যায়। লজ্জাবতী লাজুকলতা লজ্জা পাচ্ছে, যার জন্য রুমে দরজা বন্ধ করে বসে আছে ম্যাডাম। কথাগুলো মনে মনে বলেই হাসে রোমান। রাত 12টা। বিছানার উপর এপাশ ওপাশ করে যখন ঘুম আসে না রোদের, বিছানার উপর উঠে বসে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ঘুমাবে, কিন্তু ঘুম তার চোখে ধরাই দিচ্ছে না। বিছানা থেকে উঠে দাঁড়ায়, দরজা খুলে হাঁটা দেয় ছাদের দিকে। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে রোদ। ছাদের দরজা খুলে ছাদে পা রাখতে চোখের সামনে অপ্রকাশিত কিছু দেখে আতকে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কে কে এখানে? কারো কণ্ঠস্বর পেয়ে দূরে ছিটকে যায়। রোদ নিজের চোখের সামনে শুভ্র আর জেরিনকে দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, শুভ্র ভাই, আপনি এখানে? রোদকে এত রাতে ছাদে একদম আশা করেনি শুভ্র। রোদ কোনো উত্তর না পেয়ে একরকম দৌড়ে ছাদ থেকে নেমে যায়। শুভ্র রোদকে থামাতে গিয়েও থামায় না, পিছনে ফিরে সজোরে থাপ্পড় মারে জেরিনের গালে। রাগে চোয়াল শক্ত করে বলে, আমার চারপাশে যদি তোকে দেখি তো এরপর কি অবস্থা হবে তোর তা তুই নিজেও জানিস না। শরীরে বেশি জ্বালা থাকলে বেশি বাড়ায় যা, আমাকে তোর নোংরা শরীর দিয়ে স্পর্শ করার চেষ্টা করবি না। কথাগুলো বলেই গটগট পা ফেলে ছাদ থেকে চলে যায়। অফিসের একটা কাজ করছিল শুভ্র, জরুরি একটা কল আসায় ছাদে আসে কথা বলতে। তার ভিতরে জেরিন এসে পিছন থেকে জড়িয়ে ধরে। শুভ্র জেরিনকে ছাড়ানোর জন্য জেরিনকে ধরতে সেই অবস্থায় এসে রোদ দেখে ফেলে। শুভ্র বিড়বিড় করে বলে, না জানি বউ তোর কত কিছু নিয়ে ভেবে বসে আছে, এমনিতে বউকে মানতে পারছি না, তার ভিতরে আবার হুট করে এক ঝামেলা এসে হাজির হয়েছে। স্যার,
শুভ্র রোদের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা ধাক্কা দিতে দেখে দরজা বন্ধ। জোরে দীর্ঘশ্বাস ফেলে। যা ভেবেছিল তাই। রুমের ভিতরে হয়তো কেঁদে কেঁদে সাগর বানিয়ে দিচ্ছে। শুভ্র পকেট থেকে চাবি বের করে দরজা খুলে রোদের রুমে ঢুকে ডিম লাইটের আলোতে দেখা যাচ্ছে বিছানার উপর হয়ে শুয়ে কাঁদছে। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, এখন তার এই গাদিবকে তেল মারতে হবে। জীবনও কখনো কাউকে তেল মেরে কথা বলেছিল মনে হয় না। শুভ্র রুমে লাইট অন করে রোদের দিকে এগিয়ে গিয়ে রোদকে তুলে বসায়। রোদকে প্রথমে শুভ্রকে দেখে অবাক হলেও পরের আগে তেতে ওঠে। রোদ শুভ্রকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এখানে কেন এসেছেন? চলে যান আমার রুম থেকে। শুভ্র শান্ত কণ্ঠে বলে। বউয়ের সাথে পীড়িত করতে এসেছিস? রোদ শুভ্রের কথায় আরো রেগে যায়। বিছানা থেকে উঠে যেতে যেতে বলে, আপনার মতো চরিত্রহীন লোক কখনো আমার স্বামী হতেই পারে না। আর আমি আপনার বউ না। রুম থেকে বেরিয়ে যান। অন্য মেয়ের তো অভাব নেই, তাদের কাছে যান প্রীত করতে। রোদের এমন কথায় শুভ্র রাগ করলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে, বউ, তুমি যেটা দেখেছো সেটা একদমই সত্যি না। তুমি আমার কথা শোনো। রোদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, চুপ থাকেন আপনি। রাত 12টায় কি আপনি ওই মেয়ের সাথে ছাদে তাহাজ্জুদ পড়তে গিয়েছিলেন? সেই সত্যি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আবে তুই আমার কথাটা শুনবি? কোনো কথা শুনতে চাই না। শুভ্র রেগে গিয়ে বিড়বিড় করে বলে, এত বড় বিজনেস সামলাই, কিন্তু এখন একটা মাত্র বউ, সেটাও সামলাতে পারি না। স্যার, শুভ্র নিজে চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস ফেলে। তার বউ যেভাবে তেরা তেরা কথা বলছে তাতে কখনো যে থাপ্পড় পড়ে গালে, তাই নিজেকে শান্ত করতে চাইছে। শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বলে, আমার অবাধ্য হোস না রোদ, তেরামি বাদ দে, তা না হলে কিন্তু ভয়ঙ্কর কিছু সহ্য করতে হবে। রোদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আমি থাকতে চাই না আপনার সাথে। আপনার মতো একজন চরিত্রহীন মানুষ দরকার নেই আমার। মুক্তি দিন আমায়। শুভ্র রাগে গর্জে উঠে বলে, মুখে লাগাম দে রোদ, তা না হলে কিন্তু জিপ টেনে ছেড়ে ফেলবো। থাকবো না আমি আপনার সাথে, থাকবো না। ডিভোর্স চাই আমার। মুক্তি দিন আমায়। শুভ্র রেগে গিয়ে রোদের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে রক্ত চোখে রোদের দিকে তাকিয়ে বলে, ডিভোর্স লাগবে না তোর, মুক্তি চাই কি? পাখা গজিয়েছে তোর। ওয়েট, আমি তোর পাখা কেটে দিচ্ছি। রোদ রাগে শুভ্রকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, থাকবো না আমি। আপনি আমায় ভালোবাসেন না, ঘৃণা করেন। আমি কারো ঘৃণা নিয়ে কেন থাকবো? শুভ্র রোদের কথায় রাগে জ্বলে উঠে রোদের দিকে এগিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। রোদের গাল শক্ত করে ধরে বলে, ভালোবাসা মারার শালি তুই, হ্যাঁ? শুতে গেলেই তো ছাগলের মতো মেমা করিস, শোয়ার আগেই তো সেন্সলেস হয়ে যাস। আবার আসছিস ভালোবাসি না বলে হাঁসের মতো প্যাক প্যাক করতে, হ্যাঁ? রোদ শুভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনি ছুলে আমার কোনো ফিল আসে না। আপনার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না, যার জন্য আমি আপনাকে আমার কাছে আসতে দিই না। শুভ্র রোদের কথায় প্রচন্ড রেগে যায়। শালি বলে কি ফিল আসে না? শুভ্র পাশে থাকা ফুলদানি ফ্লোরে সজোরে ফেলে। রোদ ভয়ে দুকচম পিছিয়ে যায়। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে দেখে রোদ পিছাতে পিছাতে বলে, আপনি আমার কাছে আসবেন না। আমি থাকবো না আপনার কাছে। আপনি আমায় ভালোবাসা দেন না, ভালোবাসেন না। আমি থাকবো না আপনার সাথে। শুভ্রের রাগ এখন সপ্তম আকাশে। রোদের দিকে এগোতে এগোতে বলে, সত্যি তো তোকে আমি ভালোবাসা দিচ্ছি না, তবে আজ দিব। তোকে প্র্যাকটিক্যালি ভালোবাসা দেখাবো কতটা ভয়ঙ্কর এই শুভ্র চৌধুরীর ভালোবাসা। শুভ্রের এমন কথায় রোদ ভয়ে আরো জোরে শব্দ করে কেঁদে দেয়। শুভ্র রাগে গর্জে উঠে বলে, খোদার কসম রোদ, মুখ দিয়ে যদি আর একটা শব্দ বের হয় তোকে আমি এখানে খুন করে পুঁতে ফেলবো। রোদ শুভ্রের হুঙ্কারের সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকে রাখে। শুভ্র রোদের দিকে এগিয়ে রুমের দেয়ালের সাথে চেপে ধরে। রোদের দিকে তাকিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, ফিল আসে না আমি কাছে আসলে, হ্যাঁ? আজকে আমি দেখবো কিভাবে ফিল আসে না আমার প্রতি। রোদ শুভ্রের এমন কথায় ভয়ে সিটিয়ে যায়। রাগের মাথায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। রোদ ছটফট করতে থাকে শুভ্রের থেকে ছোটার জন্য, কিন্তু শুভ্রের সাথে পেরে ওঠে না। শুভ্র বিরক্ত হয়ে রোদের গায়ের ওড়না খুলে রোদের হাত শক্ত করে বেঁধে দেয়। রোদ ভয়ে কিছু বললেও তেও পাচ্ছে না। গলা কাটা মুরগির মতো ছটফট করছে। সে এটা ভালো করে বুঝতে পারছে শুভ্রের মতলব ভালো ঠেকছে না। শুভ্রের রোদের কোমর জড়িয়ে ধরে গলায় মুখ ডুবায় আস্তে আস্তে চুমু খেতে থাকে। রোদের পুরা শরীর থরথর করে কাঁপছে শুভ্রের স্পর্শে। শুভ্র মাথা তুলে রোদের দিকে তাকিয়ে আরো শক্ত করে কোমর জড়িয়ে ধরে। ঠোঁট ডুবিয়ে দেয় রোদের ঠোঁটে। রোদের হাত পেছন দিকে বাঁধা থাকায় কিছু করতে পারছে না। প্রায় 5 মিনিট পর রোদকে ছেড়ে দিয়ে গালে শব্দ করে চুমু খায়। তারপর বলে, ফিল হচ্ছে না জান? ফিল করতে পারছো না আমাকে? রোদ ফুপিয়ে ওঠে। শুভ্র অন্য গালে ঠোঁট ছোঁয়ায়। তারপর আবারও বলে ওঠে। ফিল করতে পারছো জান? রোদকে চুপ করে থাকতে দেখে শুভ্র রাগে চেঁচিয়ে বলে ওঠে, চুপ করে আছিস কেন শালি? কথা বল, ফিল হচ্ছে আমাকে?
ফিল পাচ্ছিস? রোদ ফোপাতে ফোপাতে বলে। হুম কি ফিল করতে পারছিস? হুম পারছি ফিল করতে। শুভ্র রোদকে কোলে তুলে নেয়। বিছানার দিকে এগুতেই অজানা ভয়ে রোদ কেঁপে ওঠে। শুভ্রর শার্ট শক্ত করে চেপে ধরে কাঁপা কণ্ঠে বলে। আমায় ছেড়ে দিন শুভ্রভাবে প্লিজ, আমি অসুস্থ। শুভ্র বাঁকা হাসে, তারপর বলে। তোর অসুস্থতা কালকে ঠিক হয়ে গেছে, সো আমাকে ডিস্টার্ব করিস না। শুভ্রের কথায় রোদ আরো ছটফট করতে থাকে। শুভ্র রোদকে বিছানায় ফেলতে রোদ বিছানা থেকে উঠতে যায়, কিন্তু হাত বাঁধা থাকায় উঠতে পারে না। ঠাস করে বিছানার উপর পড়ে যায়। রোদ শুভ্রের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কাপা স্বরে বলে ওঠে। প্লিজ এমন করবেন না। শুভ্র ঠোঁট কামড়ে হাসে, গায়ে থাকা শার্ট ফ্লোরে খুলে ছুঁড়ে মারে। রোদ ভয়ে আরো সিটিয়ে যায়। শুভ্র রোদের কাছে এগিয়ে আসতে আসতে বলে। শুভ্র আজকে ভয়ঙ্কর কিছু করবে, বাধা দিও না। শুভ্র রোদকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ ডুকরে কেঁদে ওঠে, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। শুভ্র রোদকে ছেড়ে রোদের দিকে তাকায়, কপালে শব্দ করে চুমু খেয়ে রোদের কপালে কপাল ঠেকিয়ে জোরে ফিসফিস করে বলে ওঠে। আমাকে আজকে বাধা দিস না রোদ, প্লিজ। তোর এই ছোট্ট শরীরটাকে নিজের করে নিতে দে আমায়, প্লিজ। আমি এই ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে পারছি না বউ। আমি তোকে যত কষ্ট দিয়েছি সব আমার আদর ভালোবাসা দিয়ে তোকে পুষিয়ে দেব। প্লিজ জান, একটা বার তোকে একান্ত আমার করতে সায় দিবি? শুভ্রের স্বর করুণ, প্রতিটা কথায় আবেগ ভালোবাসা মাখানো। শুভ্রের প্রতিটা কথায় রোদের শরীর নড়ে ওঠে। রোদের কোনো প্রতিক্রিয়া না দেখে শুভ্র রোদের উপর থেকে উঠে যেতে নেয়। শুভ্রকে সরে যেতে দেখে কি জানি রোদের কি হলো। রোদ শুভ্রের গলা জাপটে ধরে ফুপিয়ে ওঠে, বলে। আমার ভয় লাগে। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বেডের উপর শুয়ে রোদকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে। আমি আছি তো, কিচ্ছু হবে না বউ। শুভ্র রোদকে নিজের বাহুটরে আগলে নেয়, রোদের বুকে মুখ লুকিয়ে জোরে শ্বাস টানে, তারপর ফিসফিস করে বলে। তুমি জানো না বউ, তোমার এই শরীরের গন্ধ আমায় তোমার কাছে আফিমের মতো টানে। শুভ্রের কথায় রোদের শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। শক্ত হাতে শুভ্রের চুল টেনে ধরে। রোদকে এমন করতে দেখে শুভ্র দুষ্টু হাসে, মাথা তুলে রোদের দিকে তাকিয়ে বলে। এইটুকুনিতে এমন কাঁপাকাঁপি করলে চলবে না তো বউ, আরো অনেক কিছু তোমাকে সহ্য করতে হবে তো। রোদের চোখ বন্ধ, এক হাত দিয়ে বিছানায় চাদর খামচে ধরে জোরে জোরে শ্বাস ফেলে বলে। আমি সহ্য করতে পারছি না, ছাড়ুন আমায়। শুভ্র রোদের দিকে এগিয়ে গালে টুক করে চুমু খেয়ে রোদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। সরি ম্যাডাম, আমি আজ আর আপনার কোনো বারণই শুনছি না। শুভ্র রোদকে আর কোনো কিছু না বলতে দিয়ে ঠোঁট ডুবিয়ে দেয়। রোদের অধরে শুভ্রের প্রতিটা স্পর্শ রোদ কেঁপে কেঁপে উঠছে। নিঃশ্বাসের শব্দ ক্রমাগত ভারী হচ্ছে। শুভ্রের 27 বছরের ধৈর্যের বাঁধ আজকে ভেঙে নিজের পুরোটা দিয়ে ভালোবাসতে তার ছোট্ট ফুলকে মিলিত হচ্ছে দুটি হৃদয়, দুটি সত্তা। আজকে রাতে সাক্ষী থাকবে দুটি হৃদয়, দুটি সত্তার ছন্নছাড়া প্রেমে। রাত প্রায় 4টার কাছাকাছি ক্লান্ত শরীর এলিয়ে দেয় রোদের খালি বুকে। জোরে জোরে শ্বাস ফেলে, শব্দ করে চুমু খায় রোদের বুক, তারপর ফিসফিস করে বলে ওঠে। ভালোবাসি বউ, ভালোবাসি আমার ছোট্ট ফুলকে, ভালোবাসি আমার বেঁচে থাকার একমাত্র কারণকে। কথা দিচ্ছি জান, আর কখনো তোমার চোখের পানির কারণ আমি হব না। রোদের কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকায় শুভ্র। রোদের চোখ বন্ধ, চোখের পানি গালে শুকিয়ে আছে। ডিম লাইটের মৃদু আলোয় রোদকে দেখে আটকে উঠে সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়ায়, কোমরে তোয়াল পেঁচিয়ে রুমের লাইট অন করে। বেডের দিকে তাকাতে শুভ্র আটকে উঠে বিড়বিড় করে বলে। ও শিট, কি করে ফেলছিলাম। শুভ্র রোদের কাছে গিয়ে চাদর দিয়ে রোদের শরীর ঢেকে দেয়। রোদের মাথা নিজের কোলে নিয়ে গালে হাত দিয়ে বলে। বউ খুব বেশি করে ফেলছিলাম, সরি, নিজের মধ্যেই ছিলাম না, প্লিজ বউ উঠে যাও। রোদের কোনো সারা শব্দ নেই। শুভ্র বিচলিত হয়ে আবারও ডাকতে থাকে, কিন্তু রোদ কোনো রেসপন্স করছে না। শুভ্র রোদকে ছেড়ে ফোন হাতে নিয়ে কল করে তার একজন ডক্টর বন্ধুকে। এত রাতে ফোন দেওয়াতে ফোন তুলে না, একবার করে 10 বারের বার ফোন তুলে। অপর পাশ থেকে ফোন তুলতেই শুভ্র কর্কশ কণ্ঠে বলে ওঠে। শালা কতবার তোকে ফোন দিয়েছি, হ্যাঁ? কি করিস তুই? শুভ্রের কণ্ঠস্বর পেয়ে ঘাম ছুটে যায়। আতিকের কান থেকে ফোন সরিয়ে শুভ্রের নাম্বার দেখে নিজেকে স্বাভাবিক করে বলে। কি আর করবো বন্ধু, আমার তো আর বউ নেই যে এত রাত জেগে বউয়ের সাথে রোমান্স করব। ঘুমাচ্ছিলাম আমি। এখন বল, কি জন্য এত রাতে বন্ধুর কথা মনে পড়লো? আতিকের কথায় নিজেকে স্বাভাবিক করে শুভ্র বলে ওঠে। আমার বউ উঠছে না দোষ। আতিক অবাক হয়ে বলে। উঠছে না মানে? শুভ্র আতিককে সবকিছু খুলে বলে। আতিক শুভ্রকে ব্যঙ্গ করে বলে। বাহ দোস্ত, বাহ, প্রথম রাউন্ডেই ছক্কা। শুভ্র রেগে গিয়ে তাতে দাঁত পিষে বলে। শালা তুই ছক্কা মারছিস, হ্যাঁ? এখানে আমার বউ উঠছে না আর তুই ছক্কা মারছিস। আতিক শুভ্রকে রাখতে দেখে আমতা আমতা করে বলে। বাসায় পেন কিলার থাকলে ভাবিকে খাইয়ে দে, সকাল হোক আমি তারপর আসছি, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নি। আতিকের কথায় শুভ্র তেতে উঠে দাঁতে দাঁত চেপে বলে। আবে শালা, আমার বউ অসুস্থ আর তুই ঘুমাবি?
তোকে তো আমি আজ লাশ বানিয়ে হসপিটালে ভর্তি করব। শুভ্রের কথায় আতিক ভয়ে ভয়ে আমতা আমতা করে বলে, তুই যে কি বলিস না দোস্ত, আমি তো অর্ধেক পথ এসেও গেছি। তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসছি। বলেই ফোন কেটে দেয় আতিক। বিছানা থেকে উঠে গাড়ির চাবি নিয়ে বাড়ির পরা পোশাকে বেরিয়ে যায়। শুভ্র ফোন রেখে রোদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, বালের বাসা করতে এসেছিস হ্যাঁ? বউ যে আমার পুঁটি মাছের থেকেও দুর্বল, হারবাল খাইয়ে আসা উচিত ছিল। আতিকের আসতে আসতে 20 মিনিটের মতো হয়ে যায়। বাড়ির সামনে এসে শুভ্রকে কল দেয়। শুভ্র কল ধরতেই বলে, ব্রো কই তুই, দরজা খোল। শুভ্র কল কেটে নিচে যায়। বাড়ির সবাই এখনো ঘুমে। শুভ্র আতিককে নিয়ে রুমে আসে। রোদ্রের গায়ে শুভ্রের একটা শার্ট পরানো। শুভ্রকে অনেকটা অগোছালো দেখাচ্ছে। আতিক রোদকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুভ্রর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আরে ভাই, মেয়েটা তো বাচ্চা, এতটুকু মেয়ের সাথে একটু ভেবেচিন্তে করবি তো। তুই ডাক্তারি কর, আমার বউকে উঠিয়ে দে। তোকে আমি জ্ঞান দিতে বলিনি। আতিক আর কোনো কিছু বলে না। রোদকে ইঞ্জেকশন দিয়ে আর কিছু মেডিসিন দিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, সকাল হলেই সেন্স ফিরে আসবে, টেনশন নিস না। বেডের পাশ থেকে উঠে মেডিসিনগুলো দিয়ে বলে, শোন শালা, বউ তো আর পালিয়ে যাচ্ছে না, তাই যা করার রয়ে শুয়ে করিস, কেমন? আতিক কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র রোদের দিকে তাকিয়ে নিজেকে ধিক্কার জানায়। তার বউটা যে এখনো বাচ্চা, সেটা তার মাথা থেকে বেরিয়ে গেল কিভাবে? এই পুঁটি মাছের সাথে সে কেনই বা এভাবে বাসর করতে গেল? আতিক শুভ্রের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছে। তখনই একটা চাদর পরে আতিকের গায়ে। আর আতিক পেঁচিয়ে ধরে বলে ওঠে, কে কোথায় আছো? বাসায় চোর আসছে, চোর। নিলয়ের এমন চিৎকারে সবাই রুম থেকে বেরিয়ে আসে। সবাই চোর চোর বলে চিৎকার করছে আর এদিক ওদিক দৌড়াচ্ছে। আর আতিক কম্বলের মধ্যে বসে মোচড়ামুচড়ি করছে নিজেকে ছাড়ানোর জন্য। বাহিরের চেঁচামেচি শব্দ শুনে শুভ্র বেরিয়ে আসে নিজের রুম থেকে। সবাই করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তাকায়। নিলয় শুভ্রকে দেখে বলে ওঠে, ব্রো, বাসায় চোর আসছে, প্লিজ তুমি চোরটাকে ধরো, তা না হলে পালিয়ে যাবে। শুভ্র সন্দেহজনকভাবে তাকায়। শেষ রাতে চোর আসবে কোথা থেকে? আর এই বাড়িতে চোর আসার কোনো চান্স নেই। কিছু একটা মনে আসতে বলে ওঠে, লিওন ছেড়ে দে। ব্রো, তুমি কি পাগল হয়ে গেছো? চোরটাকে ছাড়তে কেন বলছো? শুভ্র রেগে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে। আরে গাধা, ওইটা চোর না, আতিক। সাথে সাথে ছেড়ে দেয় নিলয়। শুভ্র রাগি চোখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় ভয়ে ভয়ে হাসে। আতিক কম্বল থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস ফেলে বুকে হাত দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে করুণ স্বরে বলে ওঠে, আরে ভাই, পেশেন্ট দেখতে এসে চোর হয়ে গেলাম, মানবতা কোথায়? নিলয় মিনমিন করে বলে, সরি আতিক ভাই, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, যাই হোক, আমি গেলাম। আতিককে যেতে দেখে নিলয় বলে ওঠে, ভাইয়া, তুমি এত রাতে কোন পেশেন্ট দেখতে এসেছিলে? আতিক যেতে যেতে বলে, সিংহ বেড়াল মেরে আহত করেছে, সেই বেড়ালের চিকিৎসা করতে আসছি এই শেষ রাতে। আতিকের কথার কোনো আগামাথা কেউ বুঝতে পারে না। যে যার রুমে চলে যায়। নিলয় ভাবলেশীনভাবে মাথায় হাত দিয়ে গভীর চিন্তা করছে। একে একে দুই মিলাচ্ছে। কিছু একটা মনে আসতে দৌড়ে শুভ্রের রুমের দিকে যায়। দরজা হালকা চাপানো। দরজা দিয়ে উকি মেরে দেখে শুভ্র ও বেডের পাশে রোদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিলয় যা বোঝা শেষ। রুমের ভিতরে না ঢুকে সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে বলে ওঠে, ব্রো, আমি ভেবেছিলাম তোমার সেন্স খারাপ, এখন দেখি তুমি চালু তো। এক রাতেই বউকে অজ্ঞান করে ফেললে। ইস, আফসোস, আমার ব্লগ ভিডিও বানানো হলো না। শুভ্র রেগে ফ্লোর থেকে জুতা তুলতেই নিলয় দেয় দৌড়। সকাল 10টা। সূর্যের আলো চোখে পড়তেই চোখ মুখ কুচকে ফেলে রোদ। পিটপিট করে চোখ খুলে তাকায়। নিজেকে শুভ্রের শক্ত বাঁধনে আবদ্ধ দেখে ছাড়ানোর চেষ্টা করে। রোদের নড়াচড়ায় শুভ্রের ঘুম ভেঙে যায়। রোদকে নিজের থেকে ঘুরিয়ে মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলে, এত ছটপট করছো কেন? শান্ত হয়ে এখানে শুয়ে থাকো। রোদ শুভ্রের দিকে তাকিয়ে দেয়ালে ঘড়ির দিকে চোখ যায়। 10টা বেজে গেছে। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ো না ভাই, অনেকটা বেলা হয়ে গিয়েছে, ফ্রেশ হবো আমি। শুভ্র রোদকে ছেড়ে দিয়ে বলে, একা পারবে না, আমি তোমাকে ফ্রেশ হতে হেল্প করছি। রোদ আমতা আমতা করে বলে, আমি একাই পারবো, আপনার হেল্প লাগবে না। রোদ কথাগুলো বলে বেড থেকে উঠে ফ্লোরে পা রাখতে পেটে ব্যথায় কুকিয়ে উঠে পেট ধরে পুনরায় আবার বেডের উপর বসে পড়ে। শুভ্র বেড থেকে উঠে রোদকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, যে কাজটা পারবে না তার জন্য শুধু শুধু নিজের শরীরের শক্তি অপচয় করছো কেন বউ? শুভ্রের কথায় রোদ কোনো উত্তর দেয় না। শরীর তার এখন সায় দিচ্ছে না কোনো উত্তর দিতে। শুভ্র ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দেয়। গায়ে ঠান্ডা পানি পড়তে পুরো শরীর জ্বলে ওঠে রোদের। শরীরের ব্যথায় শুভ্রের শার্ট খামচে ধরে ফুপিয়ে ওঠে। শুভ্র আস্তে করে নিচে দাঁড় করায় রোদকে। নিজের বুকের সাথে রোদের মাথা চেপে ধরে বলে ওঠে, কান্না কর না বউ,
এই গোসল করা শেষ হয়ে গেলে মেডিসিন খাইয়ে দিলে সব ব্যথা ঠিক হয়ে যাবে। রোদ শরীর সব ছেড়ে দেয়, শুভ্রের বুকের সাথে মাথা রাখে। আধা ঘন্টা পর গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয় শুভ্র আর রোদ। রোদকে ড্রেস চেঞ্জ করতে দিয়ে শুভ্র যায় নিজের রুমে চেঞ্জ করতে। রোদে চেঞ্জ করার আগেই আবার রোদের রুমে আসে। রোদ ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হতে শুভ্র সাথে সাথে কোলে তুলে নেয়। কোলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। রোদ শুধু চুপচাপ দেখে যাচ্ছে শুভ্র কি করছে। শুভ্র রোদকে রুমে আনতে একজন সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে যায়। রোদ চুপচাপ বেডের উপর আধা শোয়া হয়ে বসে আছে। শুভ্র রোদের কাছে এসে নিজ হাতে রোদকে খাইয়ে দেয়। রোদও কিছু বলে না, চুপচাপ শুভ্রের হাতে খেয়ে নেয়। খাবার শেষ করে রোদকে মেডিসিন খাইয়ে দিয়ে রোদের পাশে শুভ্র বসে রোদের হাত ধরে আস্তে করে বলে, এখনো কি খারাপ লাগছে? রোদ দুই দিকে মাথা নাড়ায়, তার মানে না। শুভ্র রোদকে কোনো কিছু না বলতে দেখে রোদের দুই হাত শক্ত করে ধরে চুমু খেয়ে রোদের দিকে তাকিয়ে বলে, সরি বউ, অনেকগুলো সরি। রোদ শুভ্রের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই লোক তাকে সরি বলছে? ও মাই গড, বিশ্বাস হচ্ছে না। রোদ শুভ্রের থেকে নিজের হাত সরিয়ে নিয়ে নিজের হাতে নিজেই চিমটি কাটে। ব্যথা পেয়ে হাত ডলতে ডলতে শুভ্রের দিকে তাকায়। শুভ্র রোদের দিকে তাকানো। রোদ কি করছে সেই সব দেখছে। রোদ শুভ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, আপনি সরি বলছেন? শুভ্র ভ্রু কুচকে তাকায়। রোদ পুনরায় আবারও বলে না মানে কিছু না। ওঠে। শুভ্র আর কিছু বলে না। রোদও চুপ হয়ে যায়। প্রথমে মনে করেছিল সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু না, সত্যি তার বদমেজাজি রাগী জামাই তাকে সরি বলছে। ও গড, এই কথা যদি বাড়ির কেউ জানে তো সবাই হার্ট অ্যাটাক করবে নিশ্চিত। 3 দিন পর। এই 3 দিন শুভ্র বাড়িতেই ছিল না, সারাদিন রোদের পাশে ছিল। অফিসের যত কাজ সব বাড়িতে বসেই করেছে। 1 সেকেন্ডের জন্য রোদকে ছেড়ে দূরে যায়নি। রোদ এখন পুরোপুরি সুস্থ, শুভ্রের রুমেই থাকছে। নিজের রুম অনেকবার যেতে চেয়েছে কিন্তু শুভ্র যেতে দেয়নি। রোদ এই কয়দিনে শুভ্রকে যতবার দেখেছে অবাক হচ্ছে। রোদের প্রতি যত্ন, রোদের খেয়াল রাখা, সবকিছুতেই বোঝা যাচ্ছে ঠিক কতটা ভালোবাসে শুভ্র। রোদ রুহির কাছ থেকে সবকিছু শুনেছে। রোদের অ্যাক্সিডেন্ট, রোদের হারিয়ে যাওয়া, শুভ্র ঠিক কতটা পাগলামি করেছে, পাগলের মতো কান্না করেছে। রোদ প্রথমে সবকিছু শুনে অবিশ্বাস্য মনে হলেও রুহির কথায় সবকিছুই যুক্তিসম্মত আর সত্যি সেটা রোদকেও মানতে হয়। নীলাও ছিল। নীলা নিজেও বলেছে শুভ্র কিরকম বাচ্চাদের মতো কেঁদেছিল। আর এই 3 দিন রোদ শুভ্রকে দেখেছে পুরোপুরি আলাদা এক শুভ্রের সাথে পরিচিত হয়েছে রোদ। এই 3 দিন নিজ হাতে খাওয়ানো থেকে গোসল করানো সবকিছু শুভ্র করেছে। প্রথমে রোদ অস্বস্তিতে পড়লেও পরে শুভ্রের রাগ ধমকের কাছে হার মানতে হয়েছে। এত দরদ দেখালো, রাগ দেখানো, ধমক দেওয়া সেসব থামেনি। কথায় কথায় থাপ্পড় দিবে সেই সব পাল্টায়নি। রাত 11টা কি 11:30 শুভ্রের রুমের পাশ থেকে ও পাশে হাঁটছে রোদ। গ্রামের বাড়ি যাবে, কিন্তু রোদকে শুভ্র যেতে দিবে না বলে কেউ যাবে না, যার জন্য সবাই দায়িত্ব দিয়েছে যে রোদ শুভ্রকে রাজি করাবে আর শুভ্রকেও সাথে করে গ্রামের বাড়ি নিয়ে যাবে, যার জন্যে শুভ্রের জন্যে অপেক্ষা করছে রোদ। আর রুহি নীলা জুয়ের শিখিয়ে দেওয়া বুদ্ধি কাজে লাগিয়ে শুভ্রকে রাজি করাবে। হেনা বেগম বলেছিল শুভ্র, কিন্তু শুভ্র সাথে সাথে না করে দিয়েছে। যাওয়া হলে বাড়ির সবাই যাক, কিন্তু শুভ্র আর রোদ কোথাও যাবে না। আর রোদ না গেলে রুহি নীলা বাকিরা কেউই যাবে না। তাই মূলত রোদ এখন অপেক্ষা করছে শুভ্রের জন্য। এদিকে রোমান ছাদে দাঁড়িয়েছে সে কখন থেকে, কিন্তু রুহির আসার কোনো নামগন্ধ নেই। রোমান রাগ বিরক্তি নিয়ে নিজের চুলগুলো শক্ত করে চেপে ধরে হঠাৎ পেছন থেকে কারো আসার শব্দ পেয়ে তাকায়। রুহি দাঁড়িয়ে আছে। রোমান রেগে গিয়ে রুহির বাহু ধরে ছাদের দেয়ালের সাথে চেপে ধরে দাঁত কটমট করে বলে, এই তোর সমস্যা কি? হ্যাঁ, আমাকে কি তোর মানুষ মনে হয় না? এরকম আমার কাছ থেকে পালাই পালাই করিস কেন? রোমানের কথায় রুহি ঠোঁট উল্টে ফেলে। সেদিন রোমানের বাসা থেকে আসার পর থেকে রুহি রোমানের সামনে যায় না। মাঝে মধ্যে ফোনে কথা বললেও তাও 2-1 মিনিট বেশি না। রুহি কেমন জানি লজ্জা ভয় চারিদিক থেকে ঘিরে ধরেছে, যার জন্য রোমানের সামনে যাচ্ছে না। রুহিকে চুপ করে থাকতে দেখে রোমান রুহিকে আরো শক্ত করে চেপে ধরে বলে, কি হচ্ছে কি রুহি? কথা কেন বলছিস না তুই? সমস্যা কি তোর? আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন? রুহি কোনো কিছু না বলে রোমানকে চাপড়ে ধরে। রোমানের বুকে মুখ লুকিয়ে মিনমিনিয়ে বলে, আমি তো আপনাকে এড়িয়ে চলছি না গায়ক সাহেব, আমার লজ্জা লাগে খুব, তাই আপনার সামনেই আসি না। রোমান রুহিকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, ওহ গড, এই বোকা মেয়েকে নিয়ে আমি কই যাব? আমি তার দহনে পুড়ে মরছি আর উনি লজ্জা পেয়ে লুকিয়ে আছে। রোমান রুহিকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আমাকে লজ্জা পাওয়ার মতো তো কিছু দেখছি না। এত লজ্জা পাচ্ছেন কেন শুনি? রুহি আস্তে করে বলে, অনেক কিছুই আছে লজ্জা পাওয়ার মতো। রোমান দুষ্টু হেসে ঠোঁট কামড়ে রুহিকে বলে, তার মানে ম্যাডাম, আপনি আমাকে নিয়ে অনেক কিছু ভাবেন? রুহি আমতা আমতা করে বলে, মানে? মানেটা হলো আপনি আমাকে নিয়ে লজ্জা পাওয়ার মতো কিছু ভাবেন।
ওইসব আর কি। রোমানের কথা বুঝে রুহি রোমানের কাছ থেকে সরে যেতে নিয়ে বলে। ছি, একদম না। রোমান রুহির কথায় হাসে, তারপর বলে, এই না, আপনি কেন এইসব ভাবতে যাবেন? আপনি তো এর থেকেও গভীর কিছু ভাববেন আর একা একা লজ্জা পান। রোমানের কথায় রুহি কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। রুহি রোমানের কাছ থেকে সরে একটু দূরে গিয়ে বলে, আর একবার এসব বললে কিন্তু আমি চলে যাব এক্ষুনি। রুহির কথায় রোমান রুহির হাত ধরে টেনে পিছন থেকে জড়িয়ে ধরে বলে। ইস, রাগ করে না আমার বোকা রানী। রোমানের কথায় রুহি চুপ হয়ে যায়। রোমান রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, রুহি, তোমাকে নিয়ে আমি একটা ছোট্ট সংসার সাজাতে চাই, যেখানে তোমার আর আমার টোনাটুনির সংসার হবে। চলো না রুহি, আমরা একটা ছোট্ট সংসার সাজাই। রুহি রোমানের প্রতিটা কথা মুগ্ধ হয়ে শুনছে। রোমান পুনরায় বলে ওঠে, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তুমি ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। প্লিজ আমায় কখনো ছেড়ে যেও না। রুহি আস্তে করে বলে, আপনি যদি আমায় আগলে রাখতে পারেন তো আমি আপনার কাছে থাকতে বাধ্য, গায়ক সাহেব। রোমান হাসে, রুহিকে আরো শক্ত করে জড়িয়ে নেয়, তারপর বলে, আমার সবটা দিয়ে আগলে রাখবো আমার বোকা ফুলকে। তুমি শুধু আমার হয়ে থেকে যেও। রোমান কিছুক্ষণ থেমে আবারও বলে ওঠে, আমার সাথে টোনাটুনির সংসার সাজাবে রুহি। ছোট্ট একটা বাবুই পাখির বাসা বানাবো, সেখানে তুমি আর আমি থাকবো, আর আমাদের ভালোবাসা। রুহি রোমানকে কিছু বলে না। রোমানের দিকে ঘুরে রোমানকে জড়িয়ে ধরে। রোমানও আগলে নেয় রুহিকে নিজের বুকে। রাত 12টা। রোদ বেডের উপর কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। শুভ্র কিছুক্ষণ আগেই এসেছে। রুমে ঢুকে বেডের উপর তাকায়। রোদকে এক নজর দেখে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় আধা ঘন্টা পর শুভ্র ওয়াশরুম থেকে বের হয়। রোদ শুভ্রকে দেখে সাথে সাথে কম্বলের নিচে ঢুকে যায়। শুভ্র প্রথমে ভেবেছিল রোদ ঘুমিয়ে গেছে, কিন্তু রোদ এখনো ঘুমায়নি। শুভ্র কোনো শব্দ না করে রোদের সামনে এসে দাঁড়ায়। রোদ শুভ্রের কোনো সারা শব্দ না পেয়ে আস্তে করে কম্বল সরিয়ে দেখতে যায়। এমন সময় শুভ্রকে সামনে রাগী চোখে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে ভয়ে হাসার চেষ্টা করে বলে, তার মানে আমি তো। আর কিছু বলতে পারে না। শুভ্র রাগী কণ্ঠে বলে ওঠে, এই বেয়াদব, কয়টা বাজে? তুই এখনো ঘুমাইসনি কেন? রোদ মনে মনে বলে, ভয় পেলে চলবে না রোদ, তোকে তোর মিশন সাকসেসফুল করতেই হবে। রোদ হাসার চেষ্টা করে বলে, কি যে বলো না তুমি, জামাই রেখে কি কেউ ঘুমায়? রোদের কথায় শুভ্র ভ্রু কুচকে তাকায়। রোদ মনে মনে সাহস নিয়ে বেড থেকে উঠে দাঁড়ায়। শুভ্র বেডের পাশে দাঁড়ানো। রোদ শুভ্রের দিকে এক পা এগিয়ে লাফ দিয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরে। শুভ্র রোদের লাফ দেওয়াতে 2 কদম পিছিয়ে যায়। রোদের কোমর শক্ত করে ধরে ঠিক হয়ে দাঁড়ায়। রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে শুভ্রের ঘাড়ে কামড় বসায়। শুভ্র কোনো কিছু বলে না, দাঁত চেপে সহ্য করে নেয়। রোদ মুখ তুলে শুভ্রের দিকে ভয়ে ভয়ে তাকায়। কি করে ফেললো এখন? যদি এই লোক তাকে আছাড় মারে তাহলে কি হবে? রোদ শুভ্রকে ভয়ে ভয়ে বলে, আমি আসলে আর কিছু বলতে পারে না। শুভ্র রোদের গলায় কামড় বসায়। রোদ ভয়ে চিৎকার করে ওঠে। শুভ্র এতটা জোরেও দেয়নি যে রোদ ব্যথা পাবে। রোদ ভয়ে চিৎকার করছে। রোদ শুভ্রের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, অসভ্য লোক, আপনি আমায় কামড় দিচ্ছেন কেন? আপনি আসলে একটা অসভ্য। আমি অসভ্যই থাকতে চাই। বউয়ের কাছে এত সভ্য থাকলে লাভ নাই। ছি, সেই দিন রাতেও আপনি আমায়। রোদ থেমে যায়। রোদকে থেমে যেতে দেখে শুভ্র দুষ্টু হেসে বলে, বলো, সেদিন রাতে আমি তোমাকে কি? রোদ আমতা আমতা করে বলে। কি আবার আপনি আমায় কামড় দিয়েছেন? শুভ্র রোদকে কোল থেকে নামিয়ে সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বউ ওটাকে কামড় বলে না, জামাইয়ের আদর বলে, বুঝেছ? আমার দেওয়া ভালোবাসা চিহ্ন, লাভ বাইট তোমার শরীরে সব জায়গায়। অসভ্য লোক, কামড় দিয়ে বলছে লাভ বাইট বল বাইট। ছাড়ুন আমায়, আমার কোনো লাভ বাইট বাল বাইট লাগবে না। শুভ্র রোদের কথায় হাসে। রোদকে নিজের দিকে ঘুরিয়ে রোদের নাক টেনে বলে, এত নরম কেন গো? রোদ শুভ্রের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তোতলানোর মতো করে বলে, মানে কি বলছেন আপনি? শুভ্র রোদের কথায় পুনরায় হাসে। রোদের কোমর জড়িয়ে ধরে রোদের দিকে তাকিয়ে বলে, আরে তোমার শরীর এত নরম কেন তাই বলছি। আমার আসলে সন্দেহ ছিল তোমার গায়ে কোনো হাড় নেই তো, তাই তোমাকে ওইভাবে কামড় দিয়ে চেক করছিলাম হাড় আছে কিনা। শুভ্রের কথায় রোদ রাগে তেতে উঠে বলে, বাজে লোক আপনি। হাড় চেক করার জন্য আপনি আমায় ওভাবে কামড় দিয়েছেন? পাষাণ লোক কেমন আপনি, ছি। শুভ্র দিয়েছি, এটা তো আমার দায়িত্ব। আমার বউয়ের শরীরে সব হাড়গোড় ঠিক আছে কিনা সবকিছু তো আমাকেই দেখতে হবে। রোদ চোখ গোল গোল করে শুভ্রের দিকে তাকায়। শুভ্র রোদের ঠোঁটে টুক করে চুমু খায়। ঘটনা এত দ্রুত ঘটে যে রোদের বুঝতে কয়েক সেকেন্ড লাগে। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে,
ছেড়ে দিন আমায়, ঘুমাবো আমি। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে তারপর রোদকে ছেড়ে দেয়। রোদ বিছানার দিকে এগিয়ে আসতে কিছু মনে পড়তে পা থেমে যায়। শুভ্রের সাথে ঝগড়া করতে করতে আসল কথা বলতে ভুলে গেছে। রোদ পিছনে ফিরে তাকাতেই শুভ্র রোদকে নিয়ে বেডের উপর শুয়ে পড়ে রোদ জড়িয়ে ধরে। রোদ কিছু সময় চুপচাপ থেকে আস্তে করে মাথা তুলে শুভ্রের চোখ বন্ধ। রোদ শুভ্রের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। শুভ্র ঘুমাচ্ছে কিনা চেক করতে হাত দিয়ে চেক করে। এর মধ্যে শুভ্র চোখ বন্ধ থাকায় গম্ভীর কণ্ঠে বলে, অনেক রাত হয়েছে রোদ, ঘুমিয়ে যাও, আর ডিস্টার্ব করিস না। রোদ তাড়াতাড়ি নিজের হাত গুটিয়ে নেয়, তারপর আস্তে করে বলে ওঠে, আমি একটা কথা বলতে চাই। অনেক রাত হয়েছে, এখন ঘুমো, কালকে সব কথা শুনবো। রোদ ঠোঁট ফুলিয়ে বলে। আমি এখন বলতে চাই আর আপনি এখন শুনবেন, ব্যাস। শুভ্র রোদকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে, জি বলুন ম্যাডাম, কি বলবেন, আমি শুনছি। রোদ উপর হয়ে শুভ্রের দিকে কিছুটা ঝুঁকে আছে। রোদ আমতা আমতা করে বলে, সত্যি বলবো? বলো। শোনো না। রোদের কথা শুনে শুভ্র সাথে সাথে চোখ খুলে তাকায়। রোদ চোখ বন্ধ করে আছে। রোদ পুনরায় আবারও বলে ওঠে, শোনো না প্লিজ। বলো না গো বউ, প্লিজ। এত রাতে এত পিরিত দেখাচ্ছ, মতলব কি তোমার? কি যে বলো না, কিসের মতলব থাকবে? আর তোমাকে আমি পিরিত দেখাবো না তো কাকে দেখাবো বলো? এমনিতেও হাজারবার ডাকলেও কাছে আসো না, সবসময় পালাই পালাই করো, তো হঠাৎ এমন করলে সেটা আলগা পিরিত ছাড়া আর কিছুই না। এক কথা বলো না গো স্বামী, আমি তোমাকে আলগা পিরিত দেখাই না, আমি তোমাকে গভীর পিরিত দেখাই। এটাকে গভীর পীড়িত বলে না গো বউ, গভীর পীড়িত অন্য কিছু, আর সেটা খুব গভীরভাবেই হয়। সেটা কিভাবে আর কিভাবে গভীর পিরিত করে? আমি তোমার সাথে গভীর পিরিত করতে চাই। রোদের কথা শেষ হওয়ার আগে শুভ্র ঠোঁট ডুবিয়ে দেয় রোদের ঠোঁটে। রোদের পুরো শরীর কেঁপে ওঠে। রোদের বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে। 5 মিনিট পর শুভ্র রোদকে ছেড়ে দুষ্টু এসে রোদের উদ্দেশ্যে বলে, এটাকে গভীর পীড়িত বলে বউ, এর থেকেও গভীর পীড়িত আছে, তুমি যদি চাও তো আমি তোমাকে দেখাতে পারি। রোদ শুভ্রের কথা শুনে কিছুটা দূরে সরে যায়। নাক মুখ সিটকে বলে ওঠে, অসভ্য লোক, সবসময় আজে বাজে কাজ করে ধান্দা। শুভ্র ঠোঁট কামড়ে হাসে। রোদের হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে আস্তে করে বলে, তো ম্যাডাম, কি বলতে চাইছিলেন আপনি? রোদ শুভ্রের দিকে তাকায়, হাসার চেষ্টা করে আমতা আমতা করে বলে, এই যে শোনেন না, ম্যাডাম শুনছি আমি, আপনি বলেন। রোদ চোখ বন্ধ করে বলে ওঠে, আমি নানু সবার সাথে গ্রামের বাড়ি যেতে চাই, প্লিজ আমায় যেতে দিন, প্লিজ প্লিজ। কোথাও যাওয়া হবে না বউ। রোদ চোখ খুলে শুভ্রের দিকে তাকিয়ে বলে, প্লিজ দিন না যেতে, সবাই তো যাবে, আপনিও চলুন, সবার সাথে অনেক মজা হবে। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তাহলে আমায় যেতে দিন। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর যাই হোক, আমি আমার বউকে কোথাও যেতে দিব না। রোদ চোখ মুখ ছোট ছোট করে তাকায় শুভ্রের দিকে। কিছুক্ষণ সময় চুপ থাকে। রোদ মাথা তুলে উঠে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, স্বামী জান, তুমি কেন এমন করো, যেতে দাও না প্লিজ, ও স্বামী। শুভ্র রোদের এমন ভাবে কথা বলতে দেখে ফিক করে হেসে দেয়। রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে, মায়ের খাবি? না, আমি মায়ের খেতে চাই না, প্লিজ যেতে দিন না। শুভ্র পুনরায় রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি তোমাকে যেতে দিলে আমার লাভ কি? সেই তো আমাকে বউ ছাড়া একা একাই ঘুমাতে হবে। রোদ শুভ্রের কাছ থেকে সরে যেতে বলে, আপনি আসলেই একটা অশুভ, সব কিছুতে লাভ ক্ষতি খুঁজেন খালি। সবার বেলায় লাভ ক্ষতি খুঁজি না বউ, শুধু তোমার বেলায়। রোদ কটমট চোখে শুভ্রের দিকে তাকায়। শুভ্র হেসে রোদকে ঘুরিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে ফিসফিস করে বলে, যেতে দেব, তবে আমাকে তার বেলা অন্য কিছু দিতে হবে। রোদ ভয়ে ঢোক গিলে আমতা আমতা করে বলে, অন্য কিছু মানে? শুভ্র রোদের নাকের সাথে নিজের নাক ঘষে ফিসফিস করে বলে, চলো না বউ, আমরা এটিস পিটিস করি। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, অসভ্য বাজে লোক, ছাড়ুন বলছি। সবসময় মাথায় এসব বাজে মতলব ঘুরে নিয়ে ঘুরেন না। শুভ্র রোদের কথায় ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, এত সুন্দরী বউ থাকলে বাজে মতলব তো মাথায় সবসময় থাকবে বউ। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, শয়তান, ছেড়ে দে আমায়, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। রোদের কথা শুনে শুভ্র শব্দ করে হেসে দেয়, তারপর বলে, আমার দেহ হলেই চলবে, মন পড়ে নেব। রোদ কাঁদো কাঁদো হয়ে বলে, প্লিজ, আমার শরীর এমনিতেই খুব খারাপ, ছেড়ে দিন না আমায়। শুভ্র রোদকে ছেড়ে রোদের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুভ্র বুকে মাথা রাখাতে রোদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রোদ শুভ্রের মাথা সরানোর চেষ্টা করে বলে, প্লিজ, আমার কষ্ট হচ্ছে খুব, মাথা তুলুন। শুভ্র রোদের কথা শুনে আরো শক্ত করে জাপটে ধরে। রোদ ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, বউ আমাকে শান্তিতে ঘুমোতে দাও, যদি ডিস্টার্ব করো তো কালকে তোমার গ্রামের বাড়ি যাও ক্যান্সেল। রোদ সাথে সাথে শান্ত হয়ে যায়। তার মানে শুভ্র তাকে গ্রামের বাড়ি যেতে দিবে। রোদ খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি আপনি আমায় যেতে দিবেন? তবে আর একটা কথা বললে তোমার যাও ক্যান্সেল।
রোদ সাথে সাথে চুপ হয়ে যায়। কিছু সময় যেতে রোদও ঘুমের রাজ্যে তলিয়ে যায়। 2 দিন পর গ্রামের বাড়ি চৌধুরী ভিলা। রাত 12টা, ছাদে দাঁড়িয়ে আছে রোদ। আজ 2 দিন হলো গ্রামের বাড়ি এসেছে রোদ। শুভ্র আসেনি, কি জানি কাজ আছে তার জন্য। দিনের সময়টা ভালোভাবে কাটলেও রাতে অনেকটাই একা একা লাগে, সবাই হয়তো গভীর ঘুমে। রোদ বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে, চারিদিকটা কেমন গা ছমছমে পরিবেশ। বাড়ির পিছনে বিশাল জঙ্গল। কিছুক্ষণ হলো রোদ ছাদে এসেছে, ভয় ভয় লাগছে, কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। পেছন থেকে কিছুর শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকায়, সামনে কোনো অবয়বকে দেখে চিৎকার করতেন। এমন সময় মুখে রুমাল চেপে ধরে। 1 মিনিটের মধ্যেই ঢলে পড়ে সামনে থাকা লোকটার বুকে। সামনে থাকা লোকটা বাঁকা হেসে কোলে তুলে নেয়। সকাল 7:15। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে রোদ নিজেকে শুভ্রের বাহু বন্ধনে আবদ্ধ দেখে আনমনে ঠোঁটে হাসি ফুটে। আস্তে করে শুভ্রের কাছ থেকে সরে আবার শুভ্রের দিকে ঝুঁকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুভ্রের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে নাক টেনে বলে ওঠে, ঘুমোলে কত কিউট লাগে, আর জেগে থাকলে মনে হয় একটা খবিশ পুরা, সবসময় গোবরা মুখে থাকবে আস্ত একটা হাতি। রোদ কথাগুলো আস্তে আস্তে বলে। আবার চুপ থেকে শুভ্রের ঠোঁটের দিকে নজর যায়। শুভ্রের ঠোঁটের দিকে হাত বাড়িয়ে আলতো হাতে ছুঁয়ে দেয়। ফিসফিস করে বলে, ইস, ইচ্ছা তো করে আমার জামাইটাকে, দেখছি কি কিউট লোকটা, কত সুন্দর ঠোঁট, দেখলেই তো ইচ্ছা করে কামড় দিই। রোদ মনে মনে কিছু একটা ভাবে, তারপর বলে, আচ্ছা, আমি যেমন তার ঠোঁট দেখে ক্রাশ খেয়েছি, কামড় দিতে ইচ্ছে হয়, তার মানে অন্য মেয়েরাও তো তাকে দেখলে এইসবই ভাবে, এরকম তাদেরও কামড়ে দিতে ইচ্ছে করে। আচ্ছা, এই লোক তো সারাক্ষণ বাইরে থাকে, তার মানে তার এই ঠোঁট সারাক্ষণ মেয়েরা দেখে আর এইসবই ভাবে। ছি ছি ছি। রোদের হাসি মুখটা চুপসে যায়। রাগে দুঃখে চোখের পানি টলমল করছে। রোদ রেগে গিয়ে ঠাস করে শুভ্রের ঠোঁটের উপর থাপ্পড় বসায়। ঘুমের মধ্যে থাপ্পড় মারাতে ধরফরিয়ে উঠে বসে। সামনে রোদ কাঁদছে। তার এটা ভেবেই কষ্ট হচ্ছে যে তার জামাইকে নিয়ে অন্য মেয়েরাও এইসব ভাবে। ওই রিয়া আর জেরিনও এইসব বাজে বাজে কথা ভাবে। রোদের কান্না গলা থেকে বেরিয়ে আসে। ইচ্ছে করছে হাত পা ছুঁড়ে ফ্লোরে বসে কাঁদতে। শুভ্র রোদের চোখের পানি মুছে দিয়ে আদুরি কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আমার ছোট্ট ফুলের? কাঁদছো কেন জান? রোদ নাক টেনে টেনে কাঁদছে। শুভ্রের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি এখন থেকে বাইরে গেলে বোরকা হিজাব পরে যাবেন। শুভ্র রোদের গাল থেকে হাত সরিয়ে বলে ওঠে, হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি আমি, আপনি এখন থেকে বোরকা হিজাব পরে যাবেন। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে রোদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি কি মেয়ে যে বাইরে গেলে বোরকা হিজাব পরে বের হব? আর আমি কিসের জন্য বোরকা হিজাব পরে বের হব সেটা শুনি আগে। রোদ শুভ্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে শুভ্রের ঠোঁটের দিকে। শুভ্র কিছু না বুঝে বলে, যা বলবে মুখে বলো। রোদ মাথা নিচু করে ফেলে। আস্তে করে বলে ওঠে, আপনি অনেক সুন্দর, তাই বোরকা হিজাব পরে বাইরে বের হবেন। শুভ্র কপাল কুঁচকে তাকায় রোদের দিকে, তারপর বলে, আমি সুন্দর তার জন্য বোরকা পরে কেন বেরোতে হবে? রোদ মাথা তুলে তাকায় শুভ্রের দিকে, আবার মাথা নিচু করে ফেলে, তারপর মিনমিন স্বরে বলে, আপনাকে মেয়েরা দেখলে তাদের মধ্যে আজে বাজে চিন্তা আসে, বদ নজর দেয়, আর সেই সব তো পাপ। তাই আপনি শুধু শুধু মেয়েগুলোকে পাপের ভাগিদার কেন বানাবেন? শুভ্র রোদের কথা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে। রোদের হাত ধরে টেনে নিজের কোলের উপর বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ম্যাডাম, বাজে নজর কি অন্য মেয়েরা দেয় নাকি আপনি? শুভ্রের কথায় রোদ থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, একদম না, আমি কেন নজর দিতে যাব? শুভ্র মৃদু হাসে। রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ইস ম্যাডাম, আপনি কি কোনোভাবে জেলাস ফিল করছেন আমাকে নিয়ে? না মানে আমাকে দেখে কি আপনার এটিস পিটিস করতে মন চাচ্ছে? রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, একদমই না, আমি জেলাস ফিল করছি না। ও তাই নাকি? এবার উঠুন প্লিজ। শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে শব্দ করে চুমু খায় রোদের গালে। রোদ লজ্জায় মাথা নিচু করে ফেলে। শুভ্র রোদের 2 গালে হাত রেখে পুরো মুখে চুমু খায়। শুভ্রের প্রতিটা স্পর্শে রোদ কেঁপে ওঠে। শুভ্র রোদকে ছেড়ে আস্তে করে রোদকে বলে ওঠে, গ্রামের বাড়ি যাওয়াটা কি খুবই জরুরি রোদ? প্লিজ আমায় যেতে দিন না। রোদ শুভ্রকে ছেড়ে বেড থেকে উঠে যেতে যেতে বলে, ওকে যা তুই। শুভ্র ওয়াশরুমে গিয়ে শব্দ করে দরজা লাগায়। রোদ বুঝতে পারছে তার রাগ শুভ্র দরজার উপর দেখাচ্ছে। রোদ বেড থেকে উঠে নিজের রুমে যায় ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসে। সবাই রেডি হয়ে আছে। শুভ্র রাজি হয়েছে রোদকে যেতে দিবে। এর জন্যে সবাই খুশি। সবাই মিলে একসাথে নাস্তা করে নেয়। বাড়ির সবাই গেলেও আরাফ চৌধুরী, হাসি বেগম এরা কেউ যাবে না। রিনা খান, জেরিন, জুই, অয়ন, নিলয়, নীলা, অহনা, টিনা, নীরার হাজবেন্ড আকার, সাথে রোদ, রুহি, হেনা বেগম, মীরা বেগম সবাই যাচ্ছে। শুধু যাচ্ছে না আরাফ চৌধুরী, হাসি বেগম আর শুভ্র। আরাফ চৌধুরী অফিসের কি কাজ আছে সেই জন্য যেতে পারবে না। সাথে অয়ন আর নিলয়ের বাবারা অফিসে কাজ রেখে আসতে পারবে না।
সবাই রেডি হয়ে গাড়ির দিকে গেছে। রোদ হালকা মেরুন রঙের একটা গাউন পরে হিজাব পরে মুখে মাস্ক দিয়েছে। রোদ বাড়ি থেকে বের হবে, কিন্তু কিছু একটা ভেবে থেমে যায়। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উপরে উঠে দৌড়ে শুভ্রের রুমের দিকে যায়। শুভ্র এখনো নিজের রুমেই আছে। রোদ শুভ্রের দরজার সামনে এসে উকি মারে। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রোদ পা টিপে টিপে রুমে ঢুকে শুভ্র রোদকে খেয়াল করেছে আয়নায়। শুভ্র স্বাভাবিক নেই, রেডি হচ্ছে। রোদ শুভ্রের পিছনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে আস্তে করে বলে ওঠে। আমি যাচ্ছি। শুভ্র মিরর থেকে চোখ সরিয়ে রোদের দিকে তাকায়। কিছুক্ষণের জন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। তো আমার কাছে কি? রোদের চোখ মুখ চুপসে যায়। আস্তে করে বলে ওঠে। এভাবে কেন বলছেন? কিভাবে বলবো তাহলে? রোদের কেন জানি মনে হচ্ছে শুভ্র তার উপর অভিমান করেছে। রোদ শুভ্রের সামনে এসে দাঁড়ায়, হাত উঠিয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরতে নেয়, কিন্তু ব্যর্থ হয়। শুভ্র রোদের কোমর ধরে কিছুটা উপরে তুলে রোদ খুশি হয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরে। শুভ্রের গালে টুক করে চুমু খেয়ে লজ্জায় গলায় মুখ লুকায়। শুভ্র অবাকের চরম পর্যায়ে, মনে মনে খুশি হলেও মুখে তার গম্ভীরতা। রোদ মাথা তুলে আদুরে স্বরে বলে ওঠে। প্লিজ এরকম মন খারাপ করে থাকবেন না। 7 দিনেরই তো ব্যাপার, চলে আসবো আমি। আপনাকে এরকম মন খারাপ করে থাকতে দেখলে একদমই ভালো লাগে না, খুব খুব পচা লাগে দেখতে। কথা শেষ করে শুভ্রের দিকে তাকায় রোদ। শুভ্র কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ ভয়ে ঢোক গিলে শুভ্র রোদকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে। শুভ্র ও রোদের ঠোঁটের দিকে এগিয়ে নিজের ঠোঁট দিয়ে দখল করে নেয় রোদের ঠোঁট। রোদ প্রথমে ছটফট করলেও পরে শান্ত হয়ে যায়। 5 মিনিট পর রোদকে ছেড়ে দেয় শুভ্র। রোদ লজ্জা মুখ লুকায় শুভ্রের বুকে। শুভ্র রোদের মাথা তুলে নিজের সামনে। রোদ নিচের দিকে তাকিয়ে আছে। লজ্জায় রোদের গাল রক্তিম হয়ে গেছে। শুভ্র পকেট থেকে রুমাল বের করে রোদের ঠোঁটের পাশে হালকা লিপস্টিকগুলো মুছে দেয় আর রাগী কণ্ঠে বলে ওঠে। এইভাবে সেজেগুজে বাহিরে যাওয়ার দরকার নেই। সাজার হলে বন্ধ ঘরে আমার সামনে সাজতে হবে। রোদ মুখে খুলে কিছু বলতে যাবে, কিন্তু শুভ্র ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। শুভ্র ঠোঁটে লিপস্টিক মুছে রুমাল নিজের পকেটে রাখে। রোদকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট শব্দ করে চুমু খায়। রোদের কপালের সাথে কপাল থেকে জোরে শ্বাস ফেলে বলে ওঠে। মিস ইউ। রোদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুভ্র রোদকে ছেড়ে ড্রয়ার থেকে একটা ফোন বের করে রোদের হাতে দিয়ে বলে। এই নাও ফোন, নিজের সাথে সাথে রাখবে, আর ফোন দিলে যেন সাথে সাথে রিসিভ হয়। রোদ ফোন হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। আইফোন 17-এর আগে যে ফোনটা দিয়েছিল সেটা জঙ্গলে হারিয়ে গেছে, আর খুঁজে আবার এই নতুন ফোন দিয়েছে। রোদ কিছু বলতে যাবে, তখনই শুভ্র বলে, নিচে হয়তো তোমার জন্য সবাই ওয়েট করছে, চলো। রোদ শুভ্রের পিছু পিছু হাঁটা দেয়। শুভ্র নিজের রুম পাসওয়ার্ড দ্বারা লক করে সামনে হাঁটা দেয়। বাড়ির বাহিরে আসে সামনে শুভ্র, তার পিছনে রোদ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সবাই। হেনা বেগম, বড়রা সবাই গাড়িতে উঠেছে। নিলয় গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরে অয়ন ফোনে কারোর সাথে কথা বলছে। রোমান রুহির সাথে কিছু নিয়ে কথা বলছে। আর নীলা, জেরিন, জুই একপাশে দাঁড়িয়েছে। অহনা, টিনা গাড়িতে উঠে বসে আছে। শুভ্র সামনে আসতে নিলয়ের চোখ যায়। শুভ্রের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিলয় কিছুটা চেঁচিয়ে উঠে বলে, ব্রো তুমি কি লিপস্টিক পরো নাকি? এমন কথায় রাগি চোখে তাকায় শুভ্র নিলয়ের দিকে। নিলয় হাসার চেষ্টা করে বলে, না মানে ব্রো তোমার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। নিলয়ের কথা সবার কানে পৌঁছায়। পিছনে রোদ লজ্জায় মাথা নিচু করে আছে। সবার চোখ যায় শুভ্রের দিকে। সবাই হা হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। রোদ শুভ্রের পাশে মাথা নিচু করে আছে। অয়নের চোখ যায় রোদের দিকে। রোদ যখন বাসা থেকে বেরোচ্ছিল তখন সে খেয়াল করেছিল রোদের ঠোঁটে লাল রঙের লিপস্টিক, কিন্তু এখন কোনো কিছুই নেই। শুভ্রের ঠোঁটে লিপস্টিক লেগে আছে। সবার বুঝতে আর বাকি রইল না কিছু। অয়নের বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়। নিলয় হাবলার মতো তাকিয়ে আছে শুভ্রের দিকে উত্তরের আশায়। শুভ্র চোখ গরম করে নিলয়ের দিকে তাকিয়ে নিজের গাড়ির দিকে চলে যায়। এইদিকে জেরিন রাগে ফুঁসছে। নীলা, রুহি মিটিমিটি হাসছে। সবাই আর কথা বাড়ায় না, সবাই গাড়িতে উঠে চলে যায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রোদ পুরা গাড়িতে রোদ পুরো গাড়িতে চুপচাপ বসেছিল। 4 ঘন্টা জার্নি করে গাড়ি এসে থামে গ্রামে এক পুরনো 5তলা বাড়ির সামনে। গাড়ি থেকে নামতেই চোখে পড়ে পুরনো গেটের সামনে লেখা চৌধুরী ভিলা। একে একে সবাই বাড়ির ভিতরে যায়। বাড়িটা পুরানো হলেও চারিদিকে কেমন আভিজাত্যের ছাপ। বাড়ির পিছনে বিশাল জঙ্গল। রোদ চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। নিলয় ফোন বের করে লাইভ অন করে সবাইকে লাইভ দেখাচ্ছে। হেনা বেগম সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর সব ঘুরে দেখো, এখন সবাই বাড়ির ভিতরে আসো। কথাগুলো বলেই হেনা বেগম বাড়ির ভিতরে চলে যায়। রোদ্রুহি সবাই আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করে। নিলয় ফোন নিয়ে লাইভ দেখাতে দেখাতে বাড়ির ভিতর ঢুকে এমন সময় নীলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। নীলা রাগি চোখে তাকে কটমট করে বলে ওঠে, কি পকেটে নিয়ে হাঁটেন? হ্যাঁ, সবসময় আমার সাথে এসে ধাক্কা খাওয়া লাগবে? নিলয় দাঁত কেলিয়ে হাসে, তারপর বলে,
আসলে বেআইন আপনারে দেইখা আমি বারবার প্রেমে তো পড়ি না, তাই বিয়ে ভেবে পড়ে যাই। নীলা রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার বিয়ান কবে থেকে হলাম? যখন থেকে রোদ আমার ভাবি তখন থেকে। নিলয় রেগে গিয়ে বাড়ির ভেতর চলে যেতে যেতে বলে। আপনি আসলেই একটা গাধা। নীলার কথা শুনে নিলয় হেসে দিয়ে বলে ওঠে, বুঝবা বুঝবা, যেদিন বুঝবা বেন ওই দিন হেরিকেন জ্বালায়ে খুঁজবা। 2 দিন পর গ্রামের বাড়ি চৌধুরী ভিলা। রাত 12টা। ছাদে দাঁড়িয়ে আছে রোদ। আজ 2 দিন হলো গ্রামের বাড়ি এসেছে রোদ। শুভ্র আসেনি, কি জানি কাজ আছে তার জন্য। দিনের সময়টা ভালোভাবে কাটলে ও রাতে অনেকটা একা একা লাগে। সবাই হয়তো গভীর ঘুমে। রোদ বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। চারিদিকটা কেমন গা ছমছমে পরিবেশ। বাড়ির পিছনে বিশাল জঙ্গল। কিছুক্ষণ হলো রোদ ছাদে এসেছে। ভয় ভয় লাগছে, কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। পেছন থেকে কিছু শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকায়। সামনে কোনো অবয়বকে দেখে চিৎকার করতে নেয়। এমন সময় মুখে রুমাল চেপে ধরে। 1 মিনিটের মধ্যেই ঢলে পড়ে সামনে থাকা লোকটার বুকে। সামনে থাকা লোকটা বাঁকা হেসে কোলে তুলে নেয়। আস্তে আস্তে সেন্স ফিরে রোদের। চোখ খুলে তাকাতেই দেখে সামনে সব অন্ধকার, কিছু বুঝে উঠতে পারে না। হাত নড়াচড়া করার চেষ্টা করতেই বুঝে কেউ তার হাত চোখ মুখ বেঁধে রাখছে। রোদ অজানা ভয়ে কেঁপে ওঠে, মনে মনে আল্লাহকে ডাকছে। এমন সময় কারো পায়ের শব্দ পেয়ে ভয়ে সিটিয়ে যায় রোদ। সেদিন রাতে জঙ্গলে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায়। রোদের নিঃশ্বাস আটকে আসে, মুখ দিয়ে শুধু গোঙানি শব্দ আসছে। অন্ধকারে একটা অবয়বকে রোদের সামনে এসে দাঁড়ায়। রোদের শরীর তিত্তির করে কাঁপছে। সামনে থাকা লোকটা রোদের চোখের বাঁধন ও মুখের বাঁধন খুলে দেয়। রোদ চোখ খুললেই সামনে সবকিছু ঝাপসা দেখতে পায়। সাথে সাথে আবারও চোখ বন্ধ করে ফেললো। পুনরায় আবার চোখ খুলে সামনে অপ্রকাশিত কাউকে দেখে রোদ অবাক হয়ে তাকায়। চারিপাশটা কেমন অন্ধকারে আচ্ছন্ন। রোদ কাঁপা স্বরে বলে ওঠে, অয়ন ভাই, আপনি এখানে? অয়ন মুচকি হেসে রোদের দিকে তাকিয়ে। রোদ ভ্রু কুচকে তাকায়, তারপর বলে, আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন অয়ন ভাই? অয়নের চেহারা করুণ, চোখের কোণে পানি চিকচিক করছে। অয়ন করুণ স্বরে বলে ওঠে, কেন ভালোবাসলে আমায় রোদ? আপনি এসব কি বলছেন ভাইয়া? আপনি আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন? অয়ন রোদের দিকে এগিয়ে এসে রোদের সামনে হাঁটু গেড়ে বসে করুণ কণ্ঠে বলে, আমার ভালোবাসা এইভাবে প্রত্যাখ্যান করো না রোদ। প্লিজ রোদ, তুমি আমার কাছে চলে আসো। রোদ ছিটকে দূরে সরে যায়। রোদ অয়নের ঘৃণাভরা দৃষ্টিতে বলে ওঠে, আমার নিঃশ্বাস যতদিন আছে আমি কোনো দিনও আমার স্বামী ছাড়া অন্য পুরুষের কাছে যাব না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি রোদ। প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আমাকে ছেড়ে দিন অয়ন ভাই, প্লিজ যেতে দিন আমায়। অয়ন রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি যতক্ষণ না আমার ভালোবাসা স্বীকার করছো ততক্ষণে আমি তোমাকে ছাড়বো না। মরে যাব আমি, তারপর আপনার ভালোবাসা স্বীকার করব না। চাই না আপনার ভালোবাসা, ছাড়ুন প্লিজ। অয়ন রোদের কাছে এগিয়ে এসে রোদের 2 বাহু ধরে ঝাঁকিয়ে বলে ওঠে, কেন এমন করছো রোদ? আমার ভালোবাসা দেখেও কেন দেখছো না? আমি আপনাকে ভালোবাসি না, যেতে দিন আমায় প্লিজ। জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না, ছাড়ুন আমায় প্লিজ। কেন ছেড়ে দিব? আমি তো তোমাকে শুভ্রের মতো কষ্ট দেইনি কখনো, সব সময় ভালোবেসে গেছি। তাহলে কেন আমাকে মানছো না রোদ? রোদ ডুকরে কেঁদে ওঠে, কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমার সব কিছু আমার শুভ্র ভাই। আমি আমার শুভ্র ভাইকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কারো কাছে যাওয়া তো দূরের কথা, তার কথা ভাবতেও পারি না। অয়ন রোদের বাহু ছেড়ে রোদের 2 পা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, আমি তোমার পায়ে ধরি রোদ, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে শুভ্রের সাথে ওইভাবে দেখতে পারছি না। আমার আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ তুমি আমার কাছে চলে আসো। আমি শুধু তোমাকে চাই। রোদ নিজের পা সরানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে, অয়ন ভাই প্লিজ পা ছাড়ুন, এমন পাগলামো করবেন না প্লিজ। প্লিজ রোদ, এমন ভাবে বলো না। আমি সত্যিই মরে যাব, প্লিজ। আমি ভালোবাসি না আপনাকে, আর কতবার বলবো? কেন জোর করছেন আমায়? যেতে দিন প্লিজ। কথাগুলো বলেই রোদ চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। অয়ন রোদের পা ছেড়ে রাগে চুলের মুঠি ধরে নিজের মুখ বরাবর আনে। রাগী কণ্ঠে বলে ওঠে, কেন আমার ভালোবাসা তুই চাস না? চেয়েছিলাম তোকে রাজি করিয়ে তারপর তোকে নিজের করে নিব, কিন্তু তুই তো দেখছিস এতই স্বামী ভক্ত যে তোকে সারাক্ষণ মারধর করে। তার জন্যই তোর এত পড়ছে, তাকে ছাড়তে পারছিস না। রোদ ব্যথায় ফুপিয়ে ওঠে। অয়নের চোখ দুটো অসম্ভব লাল। অয়ন রাগে দাঁত কটমট করে বলে, জোর করে হলেও আমার তোকে চাই, মানে চাই। বলেই রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ মুখ থুবড়ে ফ্লোরে পড়ে যায়। অয়ন একটা কাগজ নিয়ে রোদের সামনে আসে, রোদের বাহু ধরে টেনে বসায়, তারপর রোদের হাত খুলে দিয়ে কাগজ আর কলম দেয়। রাগী কণ্ঠে রোদকে বলে ওঠে, এই কাগজে একটা সাইন করে দে। আবছা আলোয় কাগজের দিকে তাকিয়ে কাপা স্বরে বলে ওঠে, কিসের কাগজ এটা?
অয়ন রোদের দিকে তাকিয়ে পাকা হাসে, তারপর বলে, ডিভোর্স পেপার। মানে? মানে হলো এটা তোমার আর শুভ্রের ডিভোর্স পেপার। সাইন করো তাড়াতাড়ি। কি বলছেন? আমাদের ডিভোর্স পেপার মানে? তোমাদের ডিভোর্স। তুমি শুভ্র আজ এই মুহূর্তে ডিভোর্স দিবে। তারপর তোমাকে নিয়ে আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব। কিসব বলছেন আপনি? আমি সাইন করব না। রোদ বসা থেকে উঠে দাঁড়িয়ে যেতে নেয়। এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে। রোদ হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। অয়ন রোদের হাত টেনে ধরে কিছুটা দূরে ছুঁড়ে মারে। রোদ মুখ থুবড়ে ফ্লোরে পড়ে যায়। অয়ন রোদের দিকে এগিয়ে এসে চুলের মুঠি ধরে রাগিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তোকে তো আমি ভালোবাসছি, শুভ্রের মতো কখনো আঘাত করিনি। সব সময় চেয়েছি ভালোবেসে আগলে রাখতে। তাহলে কেন তুই আমার ভালোবাসা বুঝলি না? উত্তর দে। কেন আমায় ভালোবাসলি না তুই? কেন তুই শুভ্রকে ভালোবাসলি? উত্তর দে। রোদ অয়নকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে অয়নের দিকে তাকিয়ে বলে, ভালোবেসেছি কারণ সে আমার স্বামী, আমার জীবনের সবকিছু, আমার ভালোবাসা, আমার ভালো থাকার কারণ। আর আমি তো কোনো পরপুরুষকে ভালোবাসিনি, আমার স্বামীকে ভালোবেসেছি। রোদ একটু থেমে আবারও বলে ওঠে, দরকার হলে মরে যাব, তারপরে আপনার মতো নিকৃষ্ট মানুষকে কখনোই ভালোবাসবো না। আরে আমি তো আপনাকে নিজের বড় ভাইয়ের চোখে দেখেছি সব সময়, আর আপনি কিনা ছি! লজ্জা করলো না এরকম একটা নোংরা কাজ করতে? একবারও বুক কাঁপলো না? না, লজ্জা করেনি, বুক কাঁপেনি। আমি আমার ভালোবাসা জোর করে হলেও আমার করে নিব। জোর করে আর যাই হোক, কারো ভালোবাসা পাওয়া যায় না। আমি তোমাকে চাই রোদ। শুভ্রের সাথে আমি তোমাকে সহ্য করতে পারছি না। প্লিজ তুমি শুভ্রকে ভুলে আমার কাছে চলে আসো। রোদ অয়নের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে, তারপর বলে, কি করে ভুলে যাব তাকে? রক্তে মিশে যাওয়া মানুষটাকে কি কখনো ভোলা যায়? অয়ন রোদের কাছে এগিয়ে রোদকে ধরতে যায়। অয়ন রোদের গায়ে ওড়না টেনে ধরে। রোদ দুহাতে নিজের শরীর ঢাকার চেষ্টা করে। এমন সময় কারো শক্ত হাতে থাপ্পড় পড়ে অয়নের গালে। অয়ন সামনে তাকাতে অবাক হয়ে বলে, তুই? অয়নকে আর কিছু না বলতে দিয়ে শুভ্র অয়নকে মারতে থাকে। রোদ গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। শুভ্র অয়নের গলা চেপে ধরে, রাগে চোয়াল শক্ত করে বলে, তোর সাহস আছে বলতে হবে, তুই কার কলিজায় হাত বাড়িয়েছিস? শুভ্র অয়নের নাক বরাবর পাঞ্চ মেরে পুনরায় আবার বলে ওঠে, আজ তুই আমার ভাই বলে তোকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরের বার এমন হলে জানে মেরে ফেলবো। কথাগুলো বলে অয়নকে ধাক্কা দিয়ে রোদের কাছে এগিয়ে আসে। রোদের শরীর কাঁপছে। শুভ্র রোদকে কোলে তুলে রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে যায়। অয়ন রোদকে ছাদের এক পুরানো রুমে গেছিল। শুভ্র ছাদ থেকে নেমে নিচে আসে। বাড়ির সামনে শুভ্রের গাড়ি। রোদের এখনো বিশ্বাস হচ্ছে না যে শুভ্র এসেছে। শুভ্র রোদকে কোলে নিয়ে গাড়িতে বসে। শুভ্র গাড়িতে বসতেই রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। রোদের মাথা তুলে শুভ্র রোদের দুই চোখের পানি মুছে দুই গালে হাত রাখে। রোদ এখনো নাক টানছে, থেকে থেকে শরীর কেঁপে উঠছে। শুভ্রের এটা ভেবেই শরীরে কাটা দিচ্ছে, আজকে যদি সময় মতো না আসতো তাহলে কি হতো। 2 দিন অফিসের কাজ কিছুটা কমে আসলেও সব শেষ হয়নি। এই 2 দিনে ব্যস্ততার জন্য রোদের সাথে সেরকম কোনো যোগাযোগ হয়নি। মিটিং শেষ করে অফিসে বসেছিল শুভ্র। কোনো কিছুই যেন তার মন টিকছে না। মনটা শুধু বউ বউ করছে। কাজের মধ্যে থাকলেও শুভ্র প্রতিটা মুহূর্তে রোদকে মিস করছে। অশান্ত মন শান্ত করার জন্য হলেও তার বউ চাই, মানে চাই। রাত তখন 9টা কি 9:30, তখন অফিস থেকে বের হয় ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে শুভ্র। রাত 1টা বাজে সে গাড়ি থামে সেই চিরচেনা চৌধুরী বাড়ির সামনে। অজানা এক কারণেও জন্যে শুভ্র এতদিন এই বাড়িতে আসেনি, কিন্তু আজকে বউয়ের জন্য আসতেই হলো। গাড়ির দরজা খুলে দারোয়ানকে বলে বাড়ির ভিতরে ঢুকে শুভ্র। ফোন বের করে রোদকে ফোন দেয়। ফোন বাজে কিন্তু ফোন কেউ তুলছে না। শুভ্র ভাবে রোদ হয়তো ঘুমিয়ে গেছে। উপরতলায় সিঁড়ি বেয়ে উঠে আশেপাশে সব রুমগুলোই খুঁজে, কিন্তু রোদকে কোথাও দেখছে না। রোদ যেই রুমে থাকার কথা সেখানেও দেখছে না। শুভ্র রোদের ফোনের লোকেশন ট্র্যাক করে। ফোনের লোকেশন বাড়িতেই দেখাচ্ছে। শুভ্র কি ভেবে যেন ছাদের দিকে পা বাড়ায়। সে ভালো করে জানে রোদের যখন ঘুম আসে না তখন একা একা ছাদে যায়। শুভ্র ছাদে এসে আশেপাশে খুঁজে, কিন্তু কোথাও রোদকে দেখা যাচ্ছে না। শুভ্র পুনরায় রোদের ফোনে কল দেয়। কল দিতে ছাদের এক কোণ থেকে ফোনের আলো জ্বলে ওঠে। ফোন হয়তো সাইলেন্ট করা। শুভ্র ফোনের কাছে গিয়ে ফোন হাতে তুলে ভ্রু কুচকে তাকায়। মনে মনে বলে, রোদের ফোন এখানে থাকলে রোদ কোথায়? আবার কোনো বিপদ হলো না তো? আশেপাশে খুঁজে দেখে, কিন্তু কোথাও রোদ নেই। ছাদের এক পাশে একটা পুরনো রুম আছে। হঠাৎ একটা শব্দ আসে। শুভ্র দৌড়ে এগিয়ে যায় সেদিকে। যেতেই দেখে রুমের দরজা হালকা চাপানো। দরজা খুলে রুমের ভেতরে ঢুকতেই আবছা আলোয় অয়নকে রোদের ওড়না হাতে দেখে। শুভ্রের বুঝতে আর কোনো অসুবিধা হয় না অয়ন কি করতে যাচ্ছে। রোদের কপালে শব্দ করে চুমু খেয়ে দুগালে হাত রেখে বলে, আমি এসে গেছি তো জান, কিচ্ছু হবে না, শান্ত হও প্লিজ। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে, আপনার কাছ থেকে আমাকে আলাদা করতে চায় অয়ন ভাই।
আমি বেঁচে থাকতে কখনোই কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। শুভ্র রোদকে কোলে করে নিয়ে গাড়িতে স্টার্ট দেয়। রোদ শুভ্রের বুকে গুটিসুটি মেরে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। সকাল 8:30। রোদকে নিজের রুমে দেখতে না পেয়ে পুরো বাড়ি সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু রোদ কোথাও নেই। হেনা বেগম চিন্তিত হয়ে ফোন দেয় শুভ্রর কাছে। শুভ্র ফোন তোলার সাথে সাথে বলে দিয়েছে রাতে রোদকে নিজের সাথে করে নিয়ে এসেছে। হেনা বেগমকে আর কিছু বলতে না দিয়ে সাথে সাথে কল কেটে যায়। হেনা বেগম ফোন হাতে নিয়ে সামনে থাকা রুহির দিকে তাকিয়ে আছে। হেনা বেগমকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুহি ব্যস্ত হয়ে বলে, দাদি কি হয়েছে বলো, ভাইয়া কি বলছে তোমায়? হেনা বেগম ভাবলেশীনভাবে বলে ওঠে, যার বউ সে এসে রাতের আধারে নিয়ে গেছে। হেনা বেগমের কথা শুনে পাশ থেকে নিলয় বলে ওঠে, বলেছিলাম তোদের রোদকে ব্রো এসে নিয়ে গেছে। তোমরা তো শুনলেই না আমার কথা। নিলয়ের দিকে ঘুরে তাকায় রুহি। নিলয় দাঁতকে লিয়ে হেসে বলে ওঠে, শেয়াল রাতে মুরগি শিকার করে সাথে করে নিয়ে গেছে। হেনা বেগম তেতে উঠে বলে, এই গাধা, কাকে শিয়াল কাকে মুরগি বানাচ্ছিস তুই? হেনা বেগমের কথা শুনে নিলয় দাঁত বের করে হেসে বলে, আরে সুইটার্ট, কাকে আবার? তোমার নাতি শুভ্র আর নাতনি রোদ। বউকে ছাড়া যে 2 দিন দূরে থেকেছে, এইটাই অনেক। হেনা বেগম সোফা থেকে উঠে উপরে চলে যায়। এই হাদারামের সাথে কথা বললে তাকে পাগল বানিয়ে ছাড়বে। এর থেকে এখান থেকে চলে যাওয়া উত্তম। হেনা বেগমের পিছু পিছু রুহিও চলে যায়। নিলয় হেনা বেগম রুহি যাওয়ার দিকে তাকে মিনমিন সরে বলে ওঠে, জীবনটাই উবাইদুল কাদেরের মতো হয়ে গেছে। যতই সিরিয়াস কথা বলি না কেন, সবাই মজা ভেবে নেয়। এইদিকে জুই পা টিপে অয়নের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। রুহি হাসি মাখা মুখটা বিষাদে ভরে যায়। কিছুক্ষণ অয়নের দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে যায়। অয়নের শুভ্রে চলে যাওয়ার ঘন্টা খানিক পর হুঁশ আসে। কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে রুমের দরজা লাগায়, নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে, মেডিসিন নিয়ে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা দুপুর 12টার ঘরে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে রোদ। আশেপাশে তাকাতেই কাউকে না দেখতে পেয়ে উঠে বসে। রুমের দিকে খেয়াল করতে দেখে শুভ্রের সেই ফ্ল্যাটে যখন রাতের আধারে ঘুমের মধ্যে নিয়ে এসেছিল, সেই রুমের বেডের উপর শুয়ে আছে রোদ। রোদ আস্তে আস্তে রাতে ঘটে যাওয়া সব ঘটনা মনে করতে থাকে। কাল রাতে অন্য এক অয়নকে দেখেছিল রোদ, যার মধ্যে ছিল রাগ, জেদ আর হিংস্রতা। রাতের কথা মনে পড়তে রোদ ভয়ে আরো সিটিয়ে যায়। দরজা খোলার শব্দ পেয়ে সামনের দিকে তাকায়। শুভ্র দাঁড়িয়ে আছে হাতে খাবার ট্রে নিয়ে। রোদের দিকে এক নজর তাকিয়ে রুমের ভিতর ঢুকে শুভ্র টি টেবিলের উপর খাবার ট্রে রাখে। রোদের দিকে এগিয়ে এসে দাঁড়ায়, তারপর বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।